সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রী। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা একটু অন্য রকমের ক্লাস করব। আজকে অনেকগুলো বিষয় আমরা জানবো যেগুলো একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে। যেমন ধরো, আমরা শুরু করব একটা গান দিয়ে। গানের মধ্যে থেকে আমরা চলে যাব সূর্যের সাদা রং। সেই সাদা রংকে আমরা কি করে ভাঙতে হয় সেই রামধনু নিয়ে জানবো। আবার সেই রামধনুর রঙের মধ্যে তিনটে রং আছে, যেটা এই আমাদের যে সিগন্যাল, সেই রেড লাইট, গ্রিন লাইট আর ইয়েলো লাইট আছে, সেখান থেকে আমাদের পথ নিরাপত্তা নিয়ে জানবো। এবং আমাদের নিজেদের নিরাপত্তা, বন্ধুর নিরাপত্তা, এই সব বিষয়গুলো, অর্থাৎ আমরা তো প্রত্যেকের তরে, সেই বিষয়গুলো তোমাদের তৃতীয় শ্রেণীর আমার পরিবেশ বইয়ে, তৃতীয় শ্রেণীর পরিবেশ বইয়ে যে বিষয়টা আছে, অর্থাৎ একজন বন্ধু সে জলে ডুবে গেছে, তাকে কি করে বাঁচালো, তো সেই সব বিষয়গুলো আজকে একসাথে আমরা জানবো। মনে হচ্ছে যে খুব জটিল হবে? না, আবার জানবো কিন্তু একটু অন্যরকম ভাবে। আমরা আমাদের স্কুলের তরফ থেকে কলকাতায় সুবর্ণবণিক সমাজ হলে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানটা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল সেলিব্রেটিং লাইফ ফাউন্ডেশন বলে শিক্ষা নিয়ে কাজ করা একটি সংস্থা। তারা আমাদের ওখানে আমন্ত্রণ জানিয়েছিলেন শিক্ষার মান উন্নয়নে সমাজের ভূমিকা, এই বিষয়ের আলোচনায় আমাদের বলতে ডেকেছিলেন। আমরা আমাদের স্কুলের সমস্ত মাস্টারমশাই, দিদিমণিরা এবং ছাত্রছাত্রীরা গিয়ে সেখানে একটা স্টেজের মধ্যে এই ক্লাসগুলো করেছিলাম। সেই ভিডিও রেকর্ডিং আজকে তোমাদের দেখাবো। এবং তারপরে চলে যাব আমরা আরেকটা বিশেষ ক্লাসে। সেই ক্লাসটা শুধু আমার তোমার জন্য নয়, মানে আমাদের প্রত্যেকের জানা দরকার। আমাদের আজকে বিশেষ শিক্ষক হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডাক্তার গৌতম মিস্ত্রি। তিনি কে জানো? তিনি হচ্ছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। হৃদরোগ বিশেষজ্ঞ মানে কি না, আমাদের এই যে বুকের মধ্যে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডটা ধুকপুক করে, সেই হৃৎপিণ্ডটা সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় এবং সেই রক্তের মধ্যে দিয়ে প্রত্যেকটা কোষে কোষে খাবার যায়, অক্সিজেন যায়। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তো সেই অঙ্গটা নিয়ে ওনার বিশেষ পড়াশোনা। আর সেই করতে করতেই তিনি মানুষকে বোঝাতে শুরু করেন যে আমরা কি কি করলে আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে পারি, যাতে বয়স হলে আমাদের শরীর খারাপ না হয়, আমরা যাতে রোগের মধ্যে না পড়ি। এটা নিয়ে তার অনেক পড়াশুনো। সেই পড়াশুনোগুলো তিনি আমাদের আজকে আমাদের অনুরোধে এসেছেন, আমাদের এই অনুষ্ঠানে এসে তিনি বলবেন। তোমরা শুধু নিজেরা শুনবে না, এটা শুনে তোমাদের বাবা মাকে বলবে, তোমাদের আত্মীয় স্বজন সবাইকেই বলবে, এবং আপনারাও যদি থাকেন আপনারাও শুনে রাখুন। একটা কথা বলে রাখি, এই সুস্থ কেমন ভাবে থাকবো আমরা, তা নিয়ে নানাজন নানা কিছু বলেন, কিন্তু আমরা সব সময় শুনবো সেই কথাগুলো যিনি একজন বিশেষজ্ঞ এই বিষয়ে এবং তার বিশেষ পড়াশোনা আছে, এবং অবশ্যই তিনি মানুষকে ভালোবাসেন, মানুষের যাতে ভালো হয় সেই ভাবনায় তিনি নিজেকে নিয়োজিত রাখেন। সেই রকমই ডাক্তারবাবু, ডাক্তার গৌতম মিস্ত্রি আমাদের আজকে বলবেন। আমরা
তাহলে চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমরা একটা গান দিয়ে শুরু করব এবং প্রথম শ্রেণীর একটু পড়ার পরে আমরা চলে যাব কলকাতার সেই অনুষ্ঠানে এবং তারপরে আমরা চলে যাব ডাক্তার গৌতম মিস্ত্রির ক্লাসে। তাহলে চলো শুরু করি। প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা তোমাদের আমার বই যে আছে সেই আমার বইয়ের 136 পাতা বের করবে। এখানে দেখো বিভিন্ন রকমের ছবি রয়েছে, ঘরের ছবি আছে, দুটো গাছের ছবি আছে, 3টে আপেলের ছবি আছে এবং সেগুলো ইংরেজিতে লেখা আছে 1, 2 এইসব। তাহলে আজকে আমরা এই 1, 2, 3 তোমরা তো জানো, এগুলো আমরা একটু ভালো করে লিখতে শিখব এবং পড়তে শিখব। তার আগে চলো আমরা চলে যাই তোমাদের একটা পুরনো ছড়ায়। আগে যেটা তোমরা পড়েছো সেটা হচ্ছে তোমাদের এই 7, 10, 9 পাতায়। এই দেখো তোমাদের একটা ছড়া আছে, এই ছড়াটা আজকে আমরা গানের সুরে সুরে করব। ঠিক আছে, তোমরা আমার সাথে করবে কেমন? আমরা জানি 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3, 4 মানে 4, তাই তো? তাহলে এই মানেটা আমরা বুঝে নিয়েছি। চলো আমরা একটা ছড়া পড়ি। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive, 6, 7, 8, 9, 10. Then I let it go again. 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive, 6, 7, 8, 9, 10. Then I let it go again. 1, 2, 3, 4, 5. তাহলে দেখো এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তাহলে দেখো তোমাদের এখানে কিন্তু সুন্দর করে একটা সিঁড়ি, 1 নম্বর সিঁড়িতে একটা আপেল রয়েছে তাই আমরা 1 লিখবো, এখানে ইংরেজিতে 1 লিখবো। 2 নম্বর সিঁড়িতে 2টো কলা আছে তাহলে আমরা এখানে 2 লিখবো এবং ইংরেজিতে 2 লিখবো, তাই তো? এই কাজটা তো তোমরা করেছো। তাহলে আরেকবার আমরা এই গানটা করছি, এই গানটা তোমরা শুনে শুনে আমার সাথে আরেকবার বলবে। আমি 1 লাইন বলবো, তোমরা 1 লাইন বলবে, দিয়ে তারপর আমরা যাব এই সংখ্যাগুলোকে লিখতে শেখায়। ইংরেজি 1, 2 কে আমরা আজকে ভালো করে লিখতে শিখবো। তাহলে চলো আরেকবার শুরু করা যাক। 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive. 6, 7, 8, 9, 10. Then I let it go again. 1, 2, 3, 4, 5. Once I caught a fish alive. 6, 7, 8, 9, 10. Then I let it go again. তাহলে দেখো আমরা চলো এরপর চলে যাই তোমাদের ওই পড়াটায়। তোমরা প্রত্যেকে কাগজ পেন বার করবে, খাতা পেন বের করবে, ভালো করে দেখে নাও। খাতায় আমরা লিখতে শুরু করব। দেখো আমরা এইরকম ভাবে যখন এই লাইন টানা খাতায় যখন আমরা ইংরেজি লিখব তখন আমরা কি কি জিনিসগুলো খেয়াল রাখবো ভালো করে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে 1, ONE 1, তাই তো? তাহলে এটা হচ্ছে একটা মাটির বাড়ি, মাটির বাড়ির ইংরেজি হচ্ছে HUT হাট। তাহলে আমরা সুন্দর করে লিখবো। দেখো আমি লিখছি ও, পুরো লাইনটা জুড়ে আমাকে লিখতে হবে NE 1। দেখো ও এর আকার, এন এর আকার এবং ই এর আকার একই রকমের। চলো আমরা একটু কাছ থেকে দেখে নিই। তাহলে দেখো আমরা লিখেছি ONE। এই যে আমরা সুন্দর করে লিখবো, যত আমরা সুন্দর হাতে লেখা করব তত দেখতে ভালো লাগবে। তারপরে আমরা লিখবো এইচটা কিন্তু উপরের দিকে উঠবে, HUT হাট।
তাহলে দেখো এইচটা উপরের দিকে উঠেছে, ইউটা কিন্তু একদম মাঝে আছে, আর টিটাও উপর দিকে উঠেছে। তাহলে আমরা জানি কোন কোন বর্ণগুলো উপরের দিকে ওঠে আর কোন কোন বর্ণগুলো নিচের দিকে ওঠে। তোমাদের বইয়ে তুমি দেখলেই বুঝতে পারবে, সেটাকে কিন্তু আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লিখলাম 1 হাট। এরপর আমরা লিখব 2 ট্রিজ। তোমরাও আমার সাথে সুন্দর করে লেখো। তাহলে টিটা উপরের দিকে উঠবে, টি, ডাব্লিউটা অর্ধেক, ও 2, TWO2। এরপর আমরা লিখব ট্রিজ, তাহলে টি আর, এইভাবে আমরা আর লিখব ডবল ই, মানে দুটো ই আর এস। এই তাহলে হাতের লেখাটাকে কিন্তু আমাকে কি করতে হবে, সুন্দর করতে হবে। হাতের লেখাটা যত সুন্দর হবে তত তোমার হাতের লেখা দেখে সবাই বলবেন, আহ কি সুন্দর হাতের লেখা, তাই না? আর এটা করা কিন্তু খুবই সোজা, দেখতে পাচ্ছ তুমি। তাহলে 2 ট্রিজ হলো। এরপর আমরা লিখব 3 অ্যাপলস। দেখো একটা জিনিস খেয়াল করো, যখন 1 হাট বলেছে তখন একটা বাড়ি, এখানে কিন্তু এস নেই। একটা হলে এস হবে না বা ইয়েস হবে না, 1 হাট। কিন্তু যদি দুটো হাট হতো তখন এখানে হতো হার্টস, আর একের বেশি হয়ে গেলেই এস বা ইএস যোগ হয়। এই দেখো 2 ট্রিজ, 2 ট্রিজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এরপর আমরা অ্যাপলস কটা আছে দেখতে পাচ্ছি, 1 2 3, 3 অ্যাপলস। তাহলে আমরা লিখব টি এইচ আর ই ই। সুন্দর করে আমার মতো লেখো, সবাই লেখো THREE। তাহলে দেখো এই যে ইংরেজি লেখার সময় আমরা এই যে, তাহলে আমি একটু তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি যে এই যে আমরা যখন বাংলা লিখি, বাংলার সময় নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে ধরো তুমি লিখবে বিদ্যালয় বা তুমি লিখবে ধরো মাটি, তাহলে তুমি লেখো কি, মটা এরকম লেখো, আকার দাও, টয়ে হস্যিটা তোমার উপরের দিকে উঠে যায়, টটা সমান থাকে আর এইটা উপর দিকে উঠে যায়। কিন্তু তুমি যদি লেখো মুড়ি, তাহলে ম লিখে হস্যটা নিচের দিকে নামে আর ডয়ে শূন্যর হয়ে হস্যিটা উপরের দিকে ওঠে। তাহলে এই যে ব্যাপারটা, এটাও কিন্তু ইংরেজিতে আমাকে মনে রাখতে হবে। অতএব আমি যখন লিখব, যে বর্ণগুলো সমান মাঝখানে হবে সেগুলো মাঝে লিখবো, যেগুলো উপরের দিকে উঠবে উপরের দিকে লিখবো, আর যেগুলো নিচের দিকে নামবে নিচের দিকে লিখবো। তাহলে চলো এই দেখো, এরপরে নিচের দিকে নামা একটি বর্ণ আমরা পেয়ে গেছি কি, তাহলে তোমরা লিখেছো 3 অ্যাপলস, লেখো এ। এবারে পিটা নিচের দিকে নামবে, এই দেখো পি, এ পি পি এল ই এস, অ্যাপলস। তাহলে 3 অ্যাপলস, বুঝতে পারলে? তাহলে চলো এরপরে আমরা লিখব, 4টে আমরা দেখতে পাচ্ছি পাখি রয়েছে, তাহলে আমরা লিখব 4 বার্ডস, FOUR। তাহলে এফটা উপরের দিকে উঠবে, এফ। আর হ্যাঁ একটা কথা, দুটো শব্দ যখন লিখবে, দুটো শব্দের মধ্যে কিন্তু সমান ফাঁক থাকবে, সমান ফাঁক থাকবে। হ্যাঁ, দুটো শব্দের মধ্যে এই যে এখানে একটা ফাঁক দেবে, আর দুটো বর্ণের মধ্যে কিন্তু সমান ফাঁক থাকবে, বর্ণগুলো কাছাকাছি হবে। আর যখনই তুমি একটা নতুন শব্দ লিখবে, একটু ফাঁক দিয়ে লিখবে, তাহলেই দেখবে তোমার হাতের লেখা সুন্দর হবে। তাহলে আমরা লিখছি 4 FOUR, 4 বার্ডস। বিটা উপরের দিকে উঠবে, BIR, ডিটা উপরের দিকে উঠবে, S, বার্ডস। তাহলে দেখতে পাচ্ছ আমরা ইচ্ছে করলেই কিন্তু সুন্দর হাতের লেখা করতে পারি। তাহলে চলো আমরা শেষ পাতারটা লিখি, সেটা হচ্ছে কটা ফ্লাওয়ার এখানে রয়েছে, 1 2 3 4 5 ফ্লাওয়ার্স। তাহলে আমরা লিখব, যখন আমি লিখছি আমি করব কি, দুটো লাইন ছাড়বো। এই দেখো একটা লাইন ছেড়েছি আর একটা লাইন ছেড়েছি, আমি এইখান থেকে লিখতে শুরু করবো। শুরু করো, FIVE, 5
পাঁচটা, FIVE 5। তাহলে দেখো এফটা উপরের দিকে উঠবে, আইটা মাঝে থাকবে, ভিটা মাঝে থাকবে, ইটাও মাঝে থাকবে। তারপর আমরা লিখবো FLOWERS, ফ্লাওয়ার্স। তাহলে তোমাদের আবার বলছি, আমরা খেয়াল রাখবো। তাহলে দেখো আমরা লিখেছি ONE 1 heart, 2 trees, 3 apples, 4 birds এবং সবার শেষে 5 flowers। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে হাতের লেখা করবে, কেমন? এইটা ভালো করে লিখবে। তাহলে আমরা এর পরের দিন বাকিটা আমরা করব, ঠিক আছে? তাহলে চলো এরপর আমরা চলে যাই কলকাতার সেই অনুষ্ঠানে যেখানে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম। শুরু করছি সেলিব্রেটিং লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠান। আসুন আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করি। আচ্ছা, তোমাদেরকে আজকে যে আমরা গানটা দিয়ে আমাদের স্কুল শুরু করলাম, সেটা কার লেখা? হ্যাঁ, সবার আমি ছাত্র। তো সূর্য সম্বন্ধে কি বলা হলো? হ্যাঁ, সূর্য আমাদের আপন তেজে জ্বলতেছে, তাই তো? তো এই সূর্যের কথা আছে, আমরা একটা ইংরেজি গান তোমাদের বলেছিলাম, সেই গানটাতে ইংরেজি কবিতার কথা। সেই কবিতাটা আমরা জানি, তোমরা জানো যে আমরা সেটা বাংলা করে নিয়েছি, আর একে একে আমরা সেটা দেখে দেখে পড়ব। কেমন? কোনটা? Bright and red. The sun, bright and red.
সুন্দর গেয়েছো তোমরা। সবাই ভালো আছো তো? গান তো গাইলে, এরপর বলো, আমি কতগুলো কথা তোমাদেরকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বাংলায় আমি বলবো, তোমরা ইংরাজিটা বলবে। কে বলবে? Birds tap their wings. Play in water. Boys play in water. দিদিমণি তোমাকে কতগুলো ছবি সাজিয়ে দিয়েছেন, ঠিক আছে? এসো একে একে এসে এগুলোর সঙ্গে ম্যাচ করে দাও তো দেখি। কি আছে ওটা বলো। তোমার হাতে কি আছে? বাহ, বার্ডস কোথায় রয়েছে? বাহ, ভেরি গুড। তোমার কাছে কি আছে? কানের সঙ্গে শান মেলানো হয়ে গেছে। তোমার কাছে কি আছে মহুল? ভেরি গুড। বাহ, এটা খুব সুন্দর মিলিয়ে দিয়েছে তোমরা। তোমরা খুব সুন্দর মেলালে। আচ্ছা, এটা কি? তো কি রং এটা? হ্যাঁ, তাই তো। এবার দেখো একটা জিনিস করতে, দেখো কি হলো আস্তে আস্তে। এই রে, কি হয়ে গেল? হ্যাঁ, কি হয়ে গেল? এটার মধ্যে কটা রং দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই দেখো কটা রং। কে বলবি? বলো, জোরে বলো। বাহ, খুব সুন্দর বলেছো। আচ্ছা বলো তো, হ্যাঁ কেমন করে বলো? ঠিক, এই যে দেখো এখানে তো একটা প্লেট রয়েছে, তাতে একটা মোটর দিয়ে আমরা প্লেটটাকে খুব তাড়াতাড়ি ঘোরাচ্ছি, আর তাতে 7টা রং আছে। দেখো, এই দেখো কি হয়ে গেল। সব রংগুলো মিশে গিয়ে কি হলো? হ্যাঁ, আর সাদা রং যদি ভেঙে যায় তখন কিন্তু আবার 7টা রঙে ভেঙে যেতে পারে। কখন ভেঙে যায় বলো? হ্যাঁ, রামধনু হলে। আচ্ছা, তোমরা কেউ রামধনু দেখেছো? কেউ দেখেছো? কেউ দেখোনি রামধনু? কোথায় দেখেছো? তাই? বাহ। আর রামধনু কোন দিকে ওঠে বিদ্যুতে? হ্যাঁ, বাহ বাহ বাহ। হ্যাঁ, এইভাবে সমস্ত জিনিসগুলো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করবে। প্রকৃতির মধ্যে অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখা অভ্যাস করবে। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এই ক্লাসরুমে আমরা রামধনু বানাতে পারি? হ্যাঁ, কেউ দেখতে চাও? হ্যাঁ, আচ্ছা রাজু উঠে এসো। দেখো রাজু, এখানে আমরা কি রেখেছি? বাটি। বাটিতে কি আছে? জল। আয়না। তুমি এখান থেকে এটা ফেলো তো, আলোটা ফেলো। হ্যাঁ, ওটা একটু অফ করো। এই দেখ কি হচ্ছে, কেমন লাগলো? হ্যাঁ, কি দেখতে পেলে? সাদা রং ওখানে ভেঙে গেছে, 7টা রং, তাই তো? ভালো করে দেখাও। এই দেখো, ঠিক আছে? কি কেমন লাগলো তোমরা? তোমরা বানাবে এভাবে? তাহলে রামধনুর ইংরেজি কি?
তোমাদেরকে দিদিমণি এইটা মানে রংগুলো ইংরাজিগুলো দেবে, তোমরা এসে এসে যে রংটা যে ইংরাজি সেটা তার সঙ্গে ম্যাচ করবে, কেমন? তারপর উঠে এসে মিলিয়ে দাও। তুমি এসো, এসে মেলাও। কি নামটা বলে দাও, কিসের রং, কি রংটার নাম ইংরেজিতে বলে দাও। রেড, লাল, তোমার কাছে কি গ্রিন, সবুজ, ভায়োলেট, বেগুনি। ভায়োলেটটা তো কালারটা ঠিকঠাক হয়নি, তাই তো? তোমার কাছে অরেঞ্জ, কোথায়? বা অরেঞ্জ মানে কি? কমলা, তোমার কাছে কি আছে? ইন্ডিগো, ইন্ডিগো মানে নীল, মেলা ব্লু, ব্লুতে কোথায় আছে? বাহ, এই তো হয়ে গেল, সবাই তো ঠিকঠাকই করে দিলে। ইয়েলো, হলুদ, বাহ, খুব সুন্দর বলেছো। What is the color of this light? green, What is the color of this light? red, And what is the color of this light? yellow. এই রংগুলো তোমরা একসাথে কোথায় দেখেছো? বিষ্ণুপুরের রাস্তায় দেখেছি। হ্যাঁ, আর কোথায় দেখেছো? আমি জানি। হুম। দাদা, আসার সময় রেল স্টেশনে দেখেছি। বাহ বাহ, খুব ভালো। আর আসার সময় রেল স্টেশনে দেখতে, আর এই যে আমরা এইমাত্র গাড়ি করে এলাম, কতবার রাস্তার মাঝখানে দাঁড়াতে হলো, রেড লাইট জ্বলছিল আর গ্রিন লাইট দেখাতেই আমরা আবার আসা শুরু করলাম। আচ্ছা, এইগুলো কোথায় বললে তোমরা? ট্রাফিক সিগন্যালে। তাহলে ট্রাফিক সিগন্যাল মানুষের নিরাপত্তার জন্য, এটা গোটা পৃথিবীর মানুষ এক হয়ে এই নিয়মটা তৈরি করেছে। এসো স্বপ্নিল, প্লিজ কাম হিয়ার। Wear this cap and you are the red light. অল্প প্রভু, please come here. What light do you want to be? I want to follow. I want to be the green light. হ্যাঁ, good. And Pritam, please come. হ্যাঁ। এই নাও, তুমি এইভাবে ছেলে দেখো। And who are the yellow light? Mohul, please come. Do you ask any question? This light? করে জিজ্ঞেস করো। Red light, what do you say? I say stop, stop right away. La la lo কি বলছো তুমি? কি বলি থামো, থামো এক্ষুনি। Yellow light, what do you say? I say okay, right away. হলুদ আলো কি বলছো তুমি? কি বলি রস এক্ষুনি। Green light, what do you say? I say go, go right away. সবুজ আলো কি বলছো তুমি? আমি বলি যাও, যাও বলি। বাহ, সুন্দর বলেছো, খুব সুন্দর গেয়েছো তোমরা। আচ্ছা, দেখো এই যে নিরাপত্তার কথা, এগুলো কার নিরাপত্তার জন্য আমার জানা দরকার? হ্যাঁ, কিন্তু এই যে আমি আজকে কথা বলছি, এই যে তোমাদের সঙ্গে গান করছি, এখানে আমরা রয়েছি, আমরা এত চিন্তা করছি, এগুলো খাবার খেয়েছি বলে তো ওরা
এই জামা কাপড় কে বানিয়েছেন আমার জন্য? হ্যাঁ, এই যে ঘরটাতে আমরা রয়েছি, এই ঘরটা সমস্ত কিছু কে বানিয়েছেন? তাহলে তাদের নিরাপত্তার কথা আমাদের ভাবতে হবে না? এমন এমন সময় আসে যে কিছু কিছু বিষয় যদি তোমার জানা থাকে, তুমিই পারবে একজন মানুষকে বাঁচিয়ে দিতে, আর কেউ পারবে না। বলো তো কখন কখন হতে পারে? হ্যাঁ ঠিক, জলে ডুবে গেলে একটা মানুষকে কে বাঁচাবে? আমি বাঁচাবো। আচ্ছা, জলে ডুবে গেলে অনেকক্ষণ দম বন্ধ হয়ে গেলে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, তাই তো? আর কখন হৃৎপিণ্ড বন্ধ হয়? তো মনে করো এই মানুষটার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, তো তোমরা কি জানো যে এই মানুষটার যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, আমি যদি 4 মিনিটের মধ্যে এর উপরে একটা পদ্ধতি প্রয়োগ করি, একে বাঁচিয়ে দেবো, সেই পদ্ধতিটার কি নাম কে বলবে? আমি বলবো। কি? সিপিআর। হ্যাঁ, সিপিআর। পুরো নাম? কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। বাহ, ভেরি গুড। আর এর বাংলা কি? হৃৎপিণ্ড মস্তিষ্কের পুনরুজ্জীবন। হ্যাঁ, তাহলে এই মানুষটার হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক আমি আবার চালু করতে পারি। একটু দেখো, আমরা এখানে লিখে নিচ্ছি যে একটা মানুষকে সত্যি সত্যি জলে ডুবে যাওয়ার পর থেকে তাকে কিভাবে বাঁচিয়ে তুলে যায়। দেখো, তাড়াতাড়ি করে তাকে নিয়ে আসা হলো একটা শক্ত জায়গায়, দিয়ে এসে দেখো তার বুকে চাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, বুকে চাপ দিয়ে, আর তারপরে একজন ওখানে ওই বুকের মধ্যে একটা শক দেওয়ার জন্য, এটাকে বলে ডিফিব্রিলেটর, সেই ডিফিব্রিলেটর দিয়ে একটা চার্জ দেওয়ার জন্য এটাকে ডিফিব্রিলেটর দেওয়া হলো। আর একদিন কিন্তু সিপিআর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে যখন চার্জ দেওয়ার সময় আসবে সেই সময় ওটা একটুখানির জন্য সরে যাবে, ওরা চার্জ ডেলিভার হবে। তারপরে হ্যাঁ দেখো, এই দেখো, মনে রাখতে হবে এই কাজটা আমাকে করতে হবে, কিন্তু 4 মিনিটের মধ্যে যদি আমরা করতে পারি তার বাঁচার সম্ভাবনা 100%। তো চলো আমরা এইখানে একটা মানুষ রয়েছে, তার উপরে কি করে সিপিআর হয় দেখে নিই। তোমরা তো জানো, তোমরা নিশ্চয়ই জানো এই ম্যানিকুইনটা আমাদের তোমাদেরকে শেখানোর জন্য আমেরিকা থেকে আমাদের একজন বন্ধু উপহার দিয়েছে, তাই তো? তো এইভাবে আমরা বললাম না, সবার পরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ে পারি, তাই না? তো চলো, এই দেখো, এই মানুষটার মনে করো দম বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, তাহলে এ অজ্ঞান হয়ে গেছে। তাহলে আমি প্রথমেই কি করবো? নিজের নিরাপত্তার কথা ভাববো, আগে দেখে নেবো এরকম কোনো তারে তার শক লেগে যায়নি তো। যদি তারে শক লেগে যায়, আমি যদি ছুঁয়ে ফেলি কি হবে? আমি তো মরে যাবো, তাই না? আগে দেখে নেবো তার নেই তো, কোনো গ্যাস ট্যাস নেই তো। তারপরে কি করবো? এই মানুষটাকে আমরা একটা নিরাপদ জায়গায় তুলে ধরবো, ঠিক এখানে যেমন ভাবে তোমরা একটু আগে ভিডিওতে দেখলে। তারপরে তাকে বলবো, এই শোনো শোনো, ওঠো। যদি ওঠে তাহলে কি করবো? হ্যাঁ, আর যদি দেখি যে তার জ্ঞান রয়েছে, শ্বাস নিচ্ছে কিন্তু অজ্ঞান হয়ে আছে, তখন তাকে কি করবো? পাশে শুয়ে দেবো। আচ্ছা তুমি এসো, কই তুমি এসো, তোমাকে দিয়ে দেখিয়ে দিই কেমন করে পাশ নিয়ে শুয়ে দিতে হবে। তোমরা জানো কিছুদিন আগে কলকাতায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, তো যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মুখের লালা তার মুখের মধ্যে আটকে গিয়ে সেই মানুষগুলো মারা যায়। তুমি একটু শুয়ে পড়ো, দেখো আমরা সব সময় অজ্ঞান রোগীকে এইভাবে পাশ করিয়ে শুয়ে পাটা এমনি করে ভাঁজ করে তার হাতটা এইখানে দেবো আর এইভাবে দেবো, দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাবো। এটা কিন্তু খুব জেনে রাখা দরকার, কেমন? এরপরে দেখো এই মানুষটার উপরে আমি কিভাবে প্রয়োগ করবো সিপিআর। প্রথমে আমি পালস দেখবো, সবাই একবার পালস দেখে নাও। কোথায় দেখতে হয়? গলার এখানটায় দেখে নাও, হ্যাঁ চলছে কিনা দেখে নিলাম। যদি চলে পাশ দিয়ে শুয়ে দেবো, যদি দেখি চলছে না তখন আমি ভালো করে বোঝার চেষ্টা করবো। কিভাবে? মাথাটা কি করে এটা তুলে বুকের কাছে এরকম তাকিয়ে কান দিয়ে শুনবো এই মানুষটার বুকটা ওঠানামা করছে কিনা। যদি দেখি না তাহলে আমি শুরু করবো। হ্যাঁ, এই দেখো আমাদের এই হাড়টার কি নাম? স্টারনাম, তাই তো? এই স্টারনামে ঠিক মাঝে আমাদের দুটো যে স্পন্ডিলিত আছে তার মাঝখানে আমি চাপ প্রয়োগ করবো। কিভাবে? মিনিটে 100 বার হারে। মিনিটে কতবার দিতে হবে? 100 বার। এই দেখো 1 2 3 4 5 6 এই 100 বার বোঝা যাবে কি করে? একটা গান দিয়ে। হ্যাঁ, তোমরা জানো কোন গানটা? আসলে এটা কিন্তু পড়ার সময় মানে সত্যি সত্যি যখন সিপিআর করবে এরকম গান করতে চেও না,
ঠিক আছে? কিন্তু তোমার মনের মধ্যে বোঝার জন্য যে কি রেটে আমি দেবো, ওই এই 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 15 বার চাপ দেবো আর দেবো দুবার কি আর ফু দেওয়ার সময় নাকটা কিন্তু চেপে দেবো, আর ফুটা দিতে হবে ছড়ে গভীর ভাবে। হ্যাঁ, আর এই যে বুকটা চাপ দিলাম এটা কিন্তু 2 ইঞ্চি ঢুকে যেতে হবে। পরের ক্লাসে আমরা ভালো করে এগুলো তোমরা আবার হাতে কলমে করবে, আজকে বিষয়টা জানলে। আর এবারে দেখো এই যে আমরা বুকের উপরে চাপ দেবো, এটা কেমন ভাবে দেবো, কেমন ভাবে দেবো? হ্যাঁ, 90 ডিগ্রি কোণ করে। এই দেখো এই যে স্ট্রটা রয়েছে এটার উপর, এটা কি কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ করে আছে। হ্যাঁ, এই দেখো এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ লিখে নিয়েছি। এই দেখো এটাকে মাপো যদি তুমি দেখতে পাবে 90 ডিগ্রি, আর এটা যদি ফেলে যায় এটা কিন্তু 90 ডিগ্রি থেকে কম। হ্যাঁ, এই দেখো এটাকে আমরা দেখতে পারি এই থেকে, দেখো এই দেখো এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, তো এই এটাকে বলে লম্ব। এইভাবে আমাদেরকে কিন্তু এর উপরে চাপটা দিতে হবে। আর আরেকটা জিনিস তোমরা জেনে রাখো যে যদি কারো দম বন্ধ হয়ে যায় খেতে খেতে, তখন কিন্তু তার পেটে একটা হঠাৎ করে চাপ দিতে হয়, তাকে কি বলে? হাইড্রোলিক পদ্ধতি, তাই তো? তোমরা জানো তো হাইড্রোলিক পদ্ধতিটা? এই জিনিসটাও কিন্তু সবাইকে জানিয়ে নিতে হবে তোমাদের। তাহলে দেখো সিপিআর, হাইড্রোলিক এই পদ্ধতিগুলো আমরা নিজেরা জানবো আর অন্যকে জানিয়ে দেবো। কারণ বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না, যা জানি না জেনে নেব, জানি জানা ছড়িয়ে নেব, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। এই তো তোমরা কত কিছু জানলে মাস্টারমশাইয়ের কাছ থেকে, বলো জানলে? ভালো লেগেছে? তাহলে দেখো আমরা প্রকৃতির সব জিনিসের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি। পাখির কাছ থেকে, সূর্যের কাছ থেকে, নদীর কাছ থেকে, গাছেদের কাছ থেকে, এমনকি যে ছোট্ট পিঁপড়েটা ওটার কাছ থেকেও কত কিছু শেখার আছে। তো সেই শেখাটা আমাদের সম্পূর্ণ হবে যে গানটা দিয়ে আমরা শুরু করেছিলাম ক্লাস, সেইটারই শেষটা দিয়ে যদি শেষ করি, তাহলে করো সবাই। তাহলে দেখো কত কি বিষয় একটার সাথে একটা জড়িয়ে আছে। এই বিষয়গুলো এভাবেই আমাদের শিখতে হবে, জানতে হবে। ইতিহাসের সাথে ভূগোল, ভূগোলের সাথে বিজ্ঞান, বিজ্ঞানের সাথে সাহিত্য, সব কিছু লুকিয়ে আছে। তাহলে এই বিষয়গুলো আমরা এভাবেই জানবো, বুঝবো। চলো এরপর চলে যাই যে ক্লাসের কথা তোমাদের বলেছিলাম। ডাক্তার গৌতম মিস্ত্রি আমাদের কি করে শরীর সুস্থ রাখতে হয় সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের নেবেন। আমরা শুনে নিই উনি কি বলছেন। প্রত্যেকে ভালো করে লিখে নেবে কিন্তু, এবং এই কথাগুলো সারা জীবন মনে রাখবে। আমি গৌতম মিস্ত্রি। আমি যখন তোমাদের মতন ছাত্র ছিলাম তখন ভেবেছিলাম যে যখন কর্মজীবনে প্রবেশ করব তখন শিক্ষক হব। স্কুল কলেজে পড়াশোনার শেষে তার চেষ্টাও করেছি বিস্তর,
তবে তখন মাস্টারমশাই হওয়ার জন্য যে নিয়মকানুন ছিল, যে নীতি ছিল, তার সাথে আপোষ করে নিতে পারিনি। আর এখন এই বুড়ো বয়সে তোমাদের স্কুলের পঠন পাঠনের যে অনুকরণীয় ভঙ্গি, আর তার সঙ্গে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক সৌম্য তার অক্লান্ত প্রচেষ্টার দৌলতে সেই না পাওয়া শিক্ষকতার একটা স্বাদ পেয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার সবচেয়ে প্রিয় আমার প্রাথমিক স্কুলের স্মৃতি। প্রাথমিক স্কুলে শিক্ষক, ছাত্রছাত্রী সবাই এই প্রাপ্তিটা, এই পাওনাটা সারা জীবন ধরে মনে রাখে। কারণ প্রাথমিক স্কুলের যে প্রশিক্ষণ একটা মানুষকে তার স্কুলের জীবনেই সারা জীবনের জন্য সঠিক পথের সন্ধান দিয়ে দেয়। আজ তোমাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটা আনন্দ, এটা আমার কাছে নতুন। আর নতুনের স্বাদ সবসময়ই আলাদা, অনেকটা নতুন জামা পরার আনন্দের মতন, বা তার চেয়েও কিছুটা বেশি। তাই আমি আজকে কিছু নতুন কথা বলবো তোমাদের সাথে। তোমরা এই কথা সম্ভবত আগে কখনো শোনোনি। বিদ্যে বুদ্ধির জন্যে, তোমাদের মস্তিষ্কের বিকাশের জন্যে তোমাদের মাস্টারমশাই, দিদিমণি, বাবা মা এরা সবাই আছেন। আমি তোমাদের শরীর সুস্থ রাখার কিছু কৌশলের কথা বলবো। আর জানো তো, শরীর সুস্থ না থাকলে মাথার বা মস্তিষ্কের কোনো দামই থাকে না। এই সংক্রান্ত আলোচনার প্রথম ক্লাসে সুস্থ শরীর রাখার একটা রূপরেখা নিয়ে আলোচনা করব, একটা নতুন ধারণার কথা বলবো। সুস্থভাবে আমাদের পৃথিবীতে আমাদের মনের মতন করে বেঁচে থাকতে হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। যেমন ধরো, রাস্তা পারাপার করার সময় আমরা গাড়ি চাপা পড়বো কি না, সেটা রাস্তার দুই দিক ভালো করে দেখে শুনে বিচার বিবেচনা করে তবেই রাস্তা পারাপার করতে হয়, তাই না? এটা প্রথমে আমাদের হাত ধরে আমাদের মা বাবা এনারা শিখিয়ে দিলে একটু বড় হবার পরে আমাদের আলাদা করে সেটা ভাবতে হয় না। একবার অভ্যেস হয়ে গেলে পরে আমাদের প্রত্যেকবারে রাস্তা পারাপারের সময় আমরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারি। প্রত্যেকবারে আমাদের সচেতনভাবে রাস্তার দুই দিক দেখে পারাবার কথা আমাদের আলাদা করে মনে রাখতে হয় না। অবচেতন মনেই শিখে নেওয়া সু অভ্যাসের জন্যে আমরা নিরাপদে রাস্তা পার হয়ে যাই, গাড়ি চাপা করি না। আনন্দে আমাদের ইচ্ছে মতো খেলাধুলো করার আর চারপাশের এই মজার পৃথিবীটাকে জানার জন্যে আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়, রোগ ভোগ এড়াতে হয়। আর এটা কে না জানে যে সুস্থ থাকা রোগের চিকিৎসার চেয়ে অনেক সস্তা, অনেক সহজ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, দাঁত মাজলে, মশারি খাটিয়ে শুলে, দুই দিক ভালো করে দেখে শুনে রাস্তা পার করলে, আর খোলা মাঠের বদলে শৌচালয় ব্যবহার করলে পরে আমরা অনেক রোগ ও দুর্ঘটনা এড়াতে পারি, এটাও আমরা জানি। আর এক ধরনের রোগ আছে যেটার কথা একটু আলাদা, সেটা মাঝ বয়সের রোগ। তোমাদের কারো কারো বাড়িতে খোঁজ নিয়ে দেখবে তোমাদের বাবা মা, দাদু, দিদিমা দৈনিক কিছু ওষুধ খান, মাঝে মাঝে ডাক্তারের কাছেও যান, পরীক্ষা নিরীক্ষা করেন, তাই তো? তবে যারা প্রতিদিন ওষুধ খান তাদের নিশ্চয়ই কোনো রোগ থাকে, এটাও ঠিক। অনেকেই জানেন না, সম্ভবত তোমাদের কারো কারো বাবা মাও জানেন না যে এই রোগগুলো খুব সহজেই আটকে দেওয়া যায়, ঠেকিয়ে দেওয়া যায়। আর এটা করা যায় কোনো খরচপাতি না করে। রোগ প্রতিরোধের কোনো কথা তোমরা আগেও শুনেছ, পরেও শুনবে। যেমন জন্মানোর কিছু পরেই টিকা নিলে পরে পোলিও, হাম, ডিপথেরিয়া, টিটেনাস এইসব রোগগুলো আটকে দেওয়া যায়, রোগ প্রতিরোধ করা যায়। আমি আজ যে রোগ প্রতিরোধের কথা বলবো তার জন্য টিকা নেবারও দরকার নেই। আমি মাঝ বয়সের ব্লাড প্রেশারের রোগ, সুগারের রোগ, হার্ট অ্যাটাকের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, এইসব রোগ ঠেকিয়ে দেওয়ার কথা বলবো। এই রোগগুলো তোমাদের এখনই হবে না বটে, তবে ওই যে বললাম মাঝ বয়সের এই ভয়ঙ্কর রোগগুলো যাতে না হয় তার জন্য এই প্রাথমিক স্কুলের বয়সেই বিনে পয়সায়
এই রোগ প্রতিরোধের জন্য তোমাদের কিছু করতে হবে, আর এর জন্য একটা পয়সাও খরচ করতে হবে না। যেটা বললাম, যদি তোমরা এটা করতে পারো তবে তোমাদের এমন একটা প্রাপ্তি হবে, এটা করতে পারলে তোমরা এমন একটা কিছু পাবে যার জন্য তোমাদের পরিণত বয়সে, মানে তোমাদের বাবা মা দাদু দিদার বয়সে গাদা গাদা ওষুধ খেতে হবে না, অনেক পয়সা বেঁচে যাবে। কেবল তাই নয়, এই কৌশল অন্য কোনো প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী যেহেতু নিজেদের উপরে প্রয়োগ করেনি এখনো পর্যন্ত, আর যদি সেটা তোমরা করে দেখাতে পারো, তোমাদের এই সহজ সস্তা কিন্তু সফল রোগ প্রতিরোধের উদাহরণ সারা দেশ এমনকি সমস্ত বিশ্ব অনুকরণ করবে। আমরা মাঝে মাঝে শুনি আমাদের বাবা মা বা একটু বড় বয়সের আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন বা রোগে ভুগে মারাও যাচ্ছেন। তাদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়দৌড়ি করে বেড়ানোর খবরও আমরা পাই। তাদের অনেকেরই প্রাণ সংশয় হচ্ছে, অসময়ে মারা যাচ্ছেন। এটা একটা বাস্তব যে স্কুলের বয়সেই সেই প্রাণ সংশয়কারী রোগ ভোগ আমাদের হয় না। যেমন তোমাদের এই বয়সে যে অসুখগুলো হতে পারে সেগুলো সবই ছোঁয়াচে রোগ, অর্থাৎ সংক্রামক রোগ, যেমন সর্দি কাশি, আন্ত্রিক রোগ, ডেঙ্গি, ম্যালেরিয়া এইসব। এছাড়াও দুর্ঘটনার জন্য হাড়গোড় ভেঙে যাওয়া, সাপের কামড় এসবও আছে। এই সমস্যা এড়ানোর জন্য তোমরা আগে কথা এই সম্বন্ধে আলোচনা শুনেছ, আবারও শুনবে। এবারে যে একটু অন্য রোগ প্রতিরোধের কথাও জেনে নিতে হবে। সেই রোগগুলো অসংক্রামক রোগ, মানে ছোঁয়াচে রোগ নয়। তোমাদের মাঝ বয়সের বা বুড়ো বয়সের কিছু প্রাণ সংশয়কারী রোগ ভোগের সুরক্ষা বুঝে নিতে হবে এই প্রাথমিক স্কুলের বয়সে, কারণ এই রোগগুলো এই মুহূর্তে তোমাদের না ভোগালেও এই রোগ ভোগ এড়াতে চাইলে এই স্কুলের সময় এই ব্যাপারে মাথা ঘামাতে হবে, কারণ এই মারণ রোগের সূত্রপাত এই স্কুলের বয়সেই শুরু হয়ে যায়। আবার বলছি, মাঝ বয়সের এই মারণ রোগগুলো, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিওর, এই রোগগুলোর সূত্রপাত এই স্কুলের বয়সেই শুরু হয়ে যায়। এই রোগগুলোর একটা সুপ্ত পর্যায়ে থাকে। আমরা জানি যে ম্যালেরিয়া, কলেরা, ডেঙ্গি রোগের কারণ, জানি সেই রোগ থেকে নিরাপত্তার উপায়। মাঝ বয়সের ও বৃদ্ধ বয়সের যে রোগগুলো থেকে অকাল মৃত্যু হয়, যে রোগগুলো চিকিৎসা বেশ খরচের, সেই রোগের কারণগুলো নীরবে শরীরে বাসা বাঁধে এই স্কুলের বয়সেই। এই স্কুলের বয়সেই যেহেতু এই রোগগুলোর সূত্রপাত শুরু হয়ে যায়, আর সেটা হয় নিঃশব্দে, বলতে চাইছি রোগের সূত্রপাত হয়ে গেলেও এই রোগ শুরুর এই স্কুলের বয়সে এই রোগের পূর্ব লক্ষণ আমরা কেউই টের পাই না। এটা অনেকটা কাঠের আলমারিতে ঘুম অথবা ব্রিজের লোহার কাঠামোতে মরচে পড়ার মতো। কাঠের আলমারিতে ঘুম ধরে একদম ফোঁপড়া করে না দিলে বা লোহার ব্রিজ একদম ভেঙে না পড়লে অনেক সময় আমাদের হুঁশ হয় না। এই ছোট বয়সে এই মারণ রোগগুলোর, অসংক্রামক রোগগুলোর উপাদান বা কারণগুলো চুপিসারে আমাদের শরীরে বাসা বাঁধে বলে এই সুপ্ত পর্যায়কে নিঃশব্দ ঘাতক বা সাইলেন্ট কিলারের পর্যায় বলে। অথচ এটাও একদম সত্যি যে এই রোগগুলো একদম বিনা খরচেই এড়ানো যায়। ব্যাপারটা জটিল নয় মোটেই, বরং একদম প্রাকৃতিক ও সহজ উপায়। সেটাই এই আলোচনার বিষয়। যেমন ধরো, আমরা জানি মশারি খাটিয়ে না শুলে পরে আমাদের সাপ বা মশা কামড়াতে পারে, কিন্তু একটা মশা কামড়ালেই তো আর ম্যালেরিয়া হবে না। বা মশারি খাটিয়ে যদি আমরা না শুই, প্রথম রাতেই তো সাপে কামড়াবে না। মৃত্যুর পরোয়ানা নিয়ে আসা মশা কবে কামড়াবে সেটা হিসেব করে আমরা মশারি খাটাই না। অথবা বিছানার পাশে সাপ আছে কি না সেটার খোঁজ খবর নিয়ে তবেই মশারি খাটানোর সিদ্ধান্ত নেই না। আমরা এইসব ব্যাপারে কোনো ঝুঁকি নেই না। মশারি খাটিয়ে শোয়া আমরা অভ্যাসে পরিণত করে নেই।
এইরকম অনেক স্বাস্থ্য সুরক্ষার অভ্যেস আমাদের রপ্ত করে নিতে হয়, যেমন দাঁত মাজার অভ্যেস। হার্টের রোগ এই শিশু বয়সে বা কৈশোরে না হলেও এখনই সেটার প্রতিরোধের কথা জেনে নিতে হবে এই প্রাথমিক স্কুলের বয়সেই। কেবল এই সময়েই এই রোগ প্রতিরোধের কর্মকাণ্ড সবচেয়ে কাজের, বড়রা এটা পারেন না। তোমরা পরে আরও উদাহরণ পাবে, আমি কেবল একটা উদাহরণ দেই। বিড়ি সিগারেট খাওয়া মানে ধূমপান শুরু না করা অপেক্ষাকৃতভাবে সহজ, অনেকটা সহজ, কিন্তু যারা একবার শুরু করেছেন তারা এর কুফল জানলেও তাদের এই বদঅভ্যাস তাড়ানো বেশ কঠিন। হার্টের রোগ, সুগারের রোগ, ব্রেন স্ট্রোক এইসব মাঝ বয়সের রোগের সুরক্ষার অভ্যেস এই স্কুলের বয়সেই রপ্ত করে নিতে হবে। যে হতভাগ্য মানুষগুলোর 50 বা 60 বছর বয়সে হার্টের রোগ হয়, তাদের বেশিরভাগ লোকেরই সেই রোগের সূত্রপাত হয়ে যায় শৈশবে, মানে এই প্রাথমিক স্কুলের বয়সেই, যদিও ওই রোগগুলোর প্রকাশ হয় ওই 50-60 বছর বয়সে। আসলে এই রোগগুলো প্রকাশ হওয়ার আগে দুখানা সুপ্ত পর্যায় থাকে। এই রোগগুলো ওই 50-60 বছরে প্রকাশ হওয়ার ঠিক আগের পর্যায়ে হলো রিস্ক ফ্যাক্টরের পর্যায়। এই পর্যায়টা কি না, এই পর্যায়টা হলো হাই ব্লাড প্রেশার, মানে উচ্চ রক্তচাপ, রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি অর্থাৎ ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল নামে এক ধরনের দ্রবীভূত ফ্যাট বা চর্বি তার মাত্রা বৃদ্ধি, এছাড়া আছে তামাকে আসক্তি, মেদ বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া, শরীরচর্চা মানে ব্যায়াম না করা। এই 6টা অস্বাস্থ্যকর অবস্থাগুলোকে হার্টের রোগের রিস্ক ফ্যাক্টর বলে। এই রিস্ক ফ্যাক্টরের পর্যায়েই হার্টের রোগ, কিডনি অকেজ হয়ে যাওয়া রোগ, ব্রেন স্ট্রোক এইসব মারণ রোগগুলো এড়ানো যায়। এই মারণ রোগের ঠিক আগের পর্যায়টাই হলো এই রিস্ক ফ্যাক্টরের পর্যায়। আমি আগেই বলেছি যে এই পর্যায়টাও সুপ্ত, অর্থাৎ কি না, এই সময়ে অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকলে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার থাকলে, রক্তে সুগারের মাত্রা যদি বেশি থাকে, ডায়াবেটিস যদি থাকে, রক্তে যদি কোলেস্টেরল বেশি থাকে, তার জন্য আমাদের কোনো শারীরিক কষ্ট হয় না। কিন্তু এই অবস্থায় রোগের উপাদান বা রিস্কগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু ওই অন্তিম যে মারণ রোগগুলোর কথা বললাম, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, এই রোগগুলো এড়ানো যায়। এই অবস্থায় অন্তিম মারণ রোগের কারণগুলো এড়ানোর যে কর্মকাণ্ড, তাকে বিশেষজ্ঞগণ বলেন প্রাইমারি প্রিভেনশন বা প্রাথমিক সুরক্ষা বলয়। তবে এটা কিন্তু বেশ খরচের, বেশ কিছু ওষুধপত্র সারা জীবন ধরে খেয়ে যেতে হয়। প্রসঙ্গত জেনে নেওয়া যাক, অন্তিম মারণ রোগগুলো শুরু হয়ে গেলে পরে, অর্থাৎ একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে পরে বা স্ট্রোক হয়ে গেলে পরে যে চিকিৎসা করা হয়, সেটাকে দ্বিতীয় স্তরের সুরক্ষা বা সেকেন্ডারি প্রিভেনশন বলে। আনন্দের কথা এই যে এই রিস্ক ফ্যাক্টরের পর্যায়ে, অর্থাৎ যে পর্যায়ে প্রাইমারি প্রিভেনশন বা প্রাথমিক স্তরের সুরক্ষা প্রয়োগ করা হয়, তার আগেও একটা সুরক্ষা বলয় বৈজ্ঞানিকগণ আবিষ্কার করতে পেরেছে। সেটাকে তারা বলেন প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। এটা একদম নতুন শব্দ, প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। মানে তোমরা বলতে পারো এই প্রাথমিক স্কুলের বয়সের প্রিভেনশন। এটা প্রাথমিক স্কুলের বয়সের পরে আর কাজ করে না। এর প্রয়োগের ফলে এর যে পরের পর্যায়ে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টরের পর্যায়টাও প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ প্রাইমোরিয়াল প্রিভেনশন যদি প্রয়োগ করা যায় সফলভাবে, তাহলে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল, মোটা হয়ে যাওয়া এসবও এড়ানো যায়। এবং আর এটা করা যায়, এই প্রাইমোরিয়াল প্রিভেনশন বা প্রাথমিক স্কুলের সময়ের যে সুরক্ষা, সেটা করা যায় কোনো পয়সা খরচ না করে। আর সেই জন্যই বলা হয় এই স্কুলের বয়সটাই হচ্ছে এই রোগ প্রতিরোধের সবচেয়ে সেরা সময়। এটা আসলে কয়েকটা অভ্যাসের কর্মকাণ্ড মাত্র। দেখা গেছে আমরা ছোট বয়সে যে অভ্যাসে বড় হই, সেই অভ্যাস আমাদের রক্তে মিশে যায়।
আলাদা করে বা কষ্ট করে সেই স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলতে হয় না। যেমন ধরো, জাপানের মানুষরা কাঁচা মাছ আনন্দেই খান, আমাদের সেই অভ্যেস গড়ে ওঠেনি। জাপানি শিশুরা ছোটোবেলা থেকে কাঁচা মাছ খেতে অভ্যস্ত, কাঁচা মাছ তারা আনন্দেই খান। আবার আফ্রিকার লুও প্রজাতির মানুষরা কখনো নুন খান না, রান্নাতেও নুন ব্যবহার করেন না। ওদের খাবারে হঠাৎ নুন মিশিয়ে দিলে ওরা সেই খাবার খেতে পারেন না। ওদের কিন্তু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগ হয় না। আবার দেখো, ত্রিপুরার এক আদিবাসী গোষ্ঠী খাবার ভাজতে জানে না। ওরা হয় কাঁচা খায় অথবা বাঁশের কাণ্ডের মধ্যে চাল, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম এসব ঠেসে দিয়ে আগুনে পুড়িয়ে তারপরে সেই খাবারটা খান। আন্দামানের অঙ্গি আর জারোয়া উপজাতির মানুষের কথা তোমরা শুনেছ। এরা জঙ্গল থেকে পশু শিকার করে, বুনো শুয়োর শিকার করে এবং সেই শুয়োর বা অন্য জন্তুগুলো পুড়িয়ে খান। তাতেই তারা সন্তুষ্ট ও তৃপ্ত। অতীতে এই জারোয়া উপজাতির মানুষদের আমাদের ভারতীয় মূল ভূখণ্ডের খাবার খাওয়ানোর চেষ্টা হয়েছিল। মানে আমাদের এই তথাকথিত সভ্য মানুষরা যেমন খাবার খায় সেই খাবার তাদেরকে দেওয়া হয়েছিল খাবার জন্য, তারা সেটা গ্রহণ করেননি। অর্থাৎ এটা বোঝা যায় শিশুকালে আমরা যে খাবারে অভ্যস্ত হই সেই খাবারই আমাদের কিন্তু প্রিয় হয়ে যায়। দুঃখের কথা, ইদানিংকালে আমাদের খাবার দাবার অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। আমাদের দেশে হার্টের রোগ, সুগারের রোগের বাড়বাড়ন্তের একটা বড় কারণ আমাদের বর্তমান অস্বাস্থ্যকর খাবার অভ্যেস। এটাকে পাল্টাতে না পারলে কিন্তু মুশকিল। অনেক উন্নত দেশে আমাদের দেশের মতন এই মারণ রোগের প্রাদুর্ভাব এতটা নয়। ভারতবর্ষের মানুষ বেশি করে এই মারণ রোগে মারা যান, আর সেই রোগ শুরু হয় অন্যান্য দেশের তুলনায় অনেক কম বয়সে। আর সেটা ঠেকাতে হলে তোমাদের এই অভ্যেস তৈরি বয়সে, মানে প্রাথমিক স্কুলের বয়সেই সচেতন হতে হবে। তোমরা যদি এই যুগান্তকারী পদক্ষেপটা নিতে পারো, তোমাদের পরের প্রজন্ম, মানে তোমরা যখন তোমাদের বাবা মা এদের বয়সে পৌঁছবে, তোমাদের অভ্যেস বদলের এই কর্মকাণ্ডের ফলে তোমাদের পরের প্রজন্ম, মানে তোমাদের ছেলে মেয়ে নাতিপুতিদের মারণ রোগ থেকে সুরক্ষিত রাখতে পারবে। তাদের কিন্তু আলাদা করে তোমাদের মতন অভ্যেস বদলে কষ্ট করতে হবে না, কারণ তারা তোমাদের থেকে সঠিক জীবনযাপনের অভ্যেসগুলো শিখে নেবে। এরপরের ক্লাসে আমরা অভ্যেস বদলে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুনলাম কি বললেন। কথাগুলো আমাদের কাছে নতুন, কিন্তু তোমরাই পারবে আগামী প্রজন্মকে এমনভাবে তৈরি করতে, তোমরা নিজেরা তৈরি হতে, যাতে আমরা কম অসুস্থ হই, নানা রকমের হৃৎপিণ্ডের রোগ, কিডনির রোগ, ফুসফুসের রোগে আক্রান্ত না হই। যে কথাগুলো বললেন এইরকম ভাবে আগে আমাদের কখনো কেউ বলেননি, তাই না? তাহলে আজকে আমাদের সময় শেষ। আমাদের দেখা হচ্ছে আগামীকাল আরো অনেক 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 বিষয় নিয়ে। খুব ভালো থাকবে।